যা যেটা মনে হচ্ছে সেটা লিখে গেছে, যে যেটা মনে হচ্ছে সেই অবজারভেশন লিখে পড়াটা খুব সহজ, কিন্তু আমার এখন রেফারেন্স দিতে হবে এখান থেকেই হয়েছে। একদম আমি ভেন ডায়াগ্রাম করে বলবো না, সমস্ত চেকার বোর্ডে জেনেটিক্স অঙ্ক কষে কষে দেখিয়ে দিয়েছি কোথা থেকে কি হয়। হ্যাঁ, এই স্টাইলটা উনি ডাক্তার হওয়া সত্ত্বেও সেভাবে করেনি, প্লাস এই কাজটা কিন্তু আমি করেছি। আমরা সবচেয়ে অসহায় ছিলাম, সেই অবস্থা দাঁড়িয়ে এই আমি তো যখন শারীরিক ইম্পেডিমেন্ট তখন অতটা ছিল না, মেয়ে হাঙ্গার স্ট্রাইকে রয়েছে, বমি পড়ে যাচ্ছে, বাবা সোজা দাঁড়াতে পারে না, চোখে প্রায় অন্ধ। বাবা 2013 সালে মারা গেছেন, তখন লোকমান পুরো অন্ধ। 2011-12 সাল তখন তো অন্ধত্বেরই জায়গাতে চলে গেছেন প্রায়, ভালো করে দেখেন না, নড়াচড়া করতে পারে না, মায়ের ওই কন্ডিশন। আমার বড় মানুষের দাঁড়িয়ে আছে আর আমি খাটছি উপর নিচ করে। আমাদের কিন্তু সাহস হয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে প্রোটেস্ট করা। আমার জাত তোরা তোরা গাল দিবি, ডার্টি বেঙ্গলি, আবার ঠাট্টা করছে, এলো বাংলা কাশ্মীরকে ভূস্বর্গ খেতে হয়। আরে ভূস্বর্গ বলি বলি তো সেখানে যাই, এখনো বাঙালিরা কাশ্মীরে যাচ্ছে, আমরা ভূস্বর্গ মনে করে যাচ্ছি। কলহানে কাশ্মীর, আমাদের হর্ষরিতে কাশ্মীর, তুমি সেখানে আমাকে বলছো ডার্টি বেঙ্গলি। আজকে জানি না এই চ্যানেল এটা দেখাবে কিনা, আর এটা টেলিকাস্ট করলে পরে আমি কতটা কি ভালো পজিশনে থাকবো। কিন্তু সেই সময় 2011-12 সালে গিয়ে তখন ওরা যদিও বলে যে তখন কন্ডিশন একটুখানি শান্ত ছিল, আমরা গিয়ে অত লোকের মাঝখানে আমরা বলেছিলাম, যেখানে সে মাল্টিজিম করা ইয়াং ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ মাথা নিচু করে খেয়ে যাচ্ছে, বাট উই প্রোটেস্টেড। হ্যাঁ, এখন আমার বলছি শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়ের সাহস নেই, যা অন্যায় হচ্ছে হোক, আমি আর কোনো প্রোটেস্ট করবো না। আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন না করে শেষ করতে পারছি না, যে আমরা ভূগোল বইয়ে পড়ি যে ভারতবর্ষের সব থেকে উঁচু শৃঙ্গ হচ্ছে কিং অফ কেটু বা কিং অফ কারাকোরাম, কিন্তু তার আগে লেখা থাকে পাপ অধিকৃত। এখানে আপনি কি মন্তব্য করেন? দেখো, যদি আজকে ওই যুদ্ধের সময় আমাদের সেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দো-পাক যুদ্ধের সময় বাধা না দিতেন বা ইউএনএ গিয়ে এটা ঠেকড়া না তুলতে, যে ওখানে গণভোট হওয়ার কথা, তার ক্ষেত্রে পাক অধিকৃত থাকতো না, ভারত অধিকৃতই হয়ে যেত। আবার যদি আমি তো মনে করি যে না, হিন্দুদের ভালো থাকা অধিকার আছে, আমি নিজে হিন্দু বলে আমার ইয়ে করার কিছু নেই। হ্যাঁ, আমরাই তো সংস্কার করেছি, প্রোগ্রেসিভ, আমাদের ভাষার নাম সংস্কৃত, যার নাম হচ্ছে সংস্কার সাধিত, মানে যখন ভাষাটা নষ্ট হয়ে যাচ্ছে তখন পাণিনি ব্যাকরণ রচনা করে তার সংস্কার করেছেন। আমি হিন্দুত্বকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখি। আমাদের তো সাংখ্য দর্শন লেখা হয়েছে, আমাদের যোগ লেখা হয়েছে, আমাদের বৈশেষিক বিশুদ্ধ সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, গ্র্যাভিটেশন ল সেখানে ছিল, অনুর কনসেপ্ট ছিল। আমি তো বলছি, আমি আজকে ভারতীয় বললে পরে লোকে ভারতের সঙ্গে হিন্দুত্বকে ইকুয়েট করে দিচ্ছে, এবং অস্বীকার করে ভারতের আদি বাসিন্দা তারাই ছিলাম, হিন্দু ছিলাম। কিন্তু আমি আজকে যদি ভারতীয় হিসেবে প্রাউড হতে হয়, করে তুই বন্দ্যোপাধ্যায় তুমি হিন্দু হিসেবে প্রাউড হও, আমার বললাম বেশ কথা। ইফ ইউ আর প্রাউড, মানে তুমি যা হিন্দু হয়ে থাকো, হিন্দু বা হিন্দুদের বিরুদ্ধে যে অন্যায়গুলো সেগুলোর প্রতি তোমার সমর্থন না থাকে, তাই তোকে নারীবাদী হওয়া চলবে না। ওটা খুব ডেঞ্জারাস। মানে অ্যাটলিস্ট আমার নিজের, তুমি তো প্রশ্ন করছো তোমার কাছে হয়তো খুব এটা পাবে, কিন্তু আমার নিজের পক্ষে ইটস বিকাম ভেরি ডেঞ্জারাস। এবং আমি এটা না সত্যি বলতে আমি নিজের কোথাও শেয়ার করতে পারবো না, যদি কেউ লোকে দেখে ফেলে দেখবে। কারণ এই এটা খুব ক্লিয়ার হয়ে গেছে যে আমি নারীবাদী হলে আমাকে বামপন্থী হতেই হবে। আমি বামপন্থী চিন্তাভাবনা অনেকগুলো সমর্থন করি। এখন যারা মানে চিন্তাভাবনা কিছু কিছু জিনিস অসমর্থন করার কারণ নেই, কিন্তু ওরা অ্যাকচুয়ালি দেখলাম যে ওরা মোটেই ধর্মীয় নিরপেক্ষতা চাইছে না, তারা মোটেই চাইছে না, কি বেশ বলে না, সমানতা চাইছে না। তারা কিছু কিছু মানে এই জাতপাত ধর্ম এসবের নামে যাবতীয় রিজার্ভেশন, তারপরে বৈষম্য, এগুলোকে প্রিজার্ভ করতে চাইছে। তা আমি সেগুলো সমর্থন করতে পারি না। সেখানে ওদের কাছ থেকে আমি একটুখানি যথেষ্ট বামপন্থী শিবির আমার ফেল।
আবার আবার যদি ওই সমস্ত ওরা ন্যাশনালিস্ট দেখতে পারে ভারতবাসী, অবশ্যই ভারতবাসী, 100% ভারতবাসী। এবং মেয়েকেও যে ইঞ্জিনিয়ারিং পড়ছে তাকেও আমি বলি বাবা বিদেশে যাওয়ার আগে চেষ্টা করবো এদেশে যদি কিছু ভালো হয়, দেশের কাজে লাগে আমি যদি কোনো দিতে পারি। আমার হাজবেন্ডও ভারত সরকারেরই চাকরি করে এবং আমাদের এই নিয়ে কোনোরকম মানে ভারতবাসী হিসাবে ভারতকে ওখানে ভালো করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি, সেই চিন্তা সবসময় হয়। কিন্তু তা বলে আমাদের সমাজে খারাপগুলোকেও আমি মান মেনে নেবো বা করবো, সেটা তো হতে পারে না। নারীবাদী হলে তাহলে এইটা বলুন, নারীবাদী হলে পরে আমার হিন্দু হওয়া চলবে না, ওদের বক্তব্য যে এটাই মোটামুটি একটা শিবির, সবাই মনে করে না। এই যে দেখুন আগেকার যে যারা ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে ছিল বিদেশে যেত, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, হ্যাঁ, আচার্য জগদীশ চন্দ্র বোস, প্রফুল্লচন্দ্র রায়, প্রত্যেকেই ওনারা বিদেশে গিয়ে দেশের জন্য এসে করেছেন। কিন্তু এখনকার ইয়ং জেনারেশনকে আপনি দেখুন, তারা এনআরআই হয়ে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স বিদেশে থাকতে পেলে নিজেদেরকে ধন্য মনে করে। এই ট্রেন্ডটা কেন এলো আপনার সাহিত্যিক হিসেবে, এর উপরে কি বলা আছে? তো মানুষের ক্রমশ স্বার্থপর হয়ে যাচ্ছে। একটা সময় ভেবে দেখুন বাঙালি ছেলেরা বাহালুদ্দিনের মতো হয়েছে, স্যাক্রিফাইস করেছে, মাস্টারদার সূত্র সেন হয়েছে, জীবন স্যাক্রিফাইস করেছে, আমাদের অনুশীলন সমিতি ছিল, যুগান্তর সমিতি ছিল, তারা ভারতের স্বাধীনতা সংগ্রামে একটা বিশাল কন্ট্রিবিউশন রেখেছে। এখন ছেলেরা নেশা করবো, পার্টি করবো, ড্রিঙ্ক করবো, পারলে আরো অন্য কোনো নেশা করবো, আজে বাজে ফিল্ম দেখবো, এদিকে মনে চলে গেছে। প্রচন্ড ভোগ বা আদেশে গ্রাস করে দিয়েছে। তখন আমাদের সামনে ভোগের এত সামগ্রী ছিল না, অজানা অজানা নিষিদ্ধ সুখের জায়গাগুলো গোপন ছিল। হ্যাঁ, আমাদের দেশেও ছিল না বলবো না, ওটা নিয়ে বলতে গেলে আবার আক্রান্ত হবো বলছি না। হ্যাঁ, আমাদের দেশেও অনেক মন্দির রাত্রে অনেক কিছু আছে, হ্যাঁ, তো সেসবগুলো নিয়ে না বলাই ভালো। কিন্তু এখন হচ্ছে ভোগটা হাতে হাতে যাচ্ছে, ইন্টারনেট উন্মুক্ত সব সময়, আর পরস্পর স্বার্থপর হয়ে গেছে। আজকে সমাজ বলছি শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাইয়ে দিয়েছে। সবকটা রাজনৈতিক শিবিরকে এরকম ভয় পাই। আগে হয়তো কোনোটার প্রতি একটু আচ্ছা এ এরকম করছে, তাহলে আমি একে করে দেখি, সমর্থন করে দেখি কি পাই। আজকে আমি কিন্তু সবাইকে ভয় পাচ্ছি। হ্যাঁ, তো এরকম কন্ডিশনে গেছে। আমি আগে খুব প্রতিবাদী লেখা লিখতাম, ফেসবুকে পোস্ট করতাম, এখন করা পড়ি অল্প 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 করে দিই, যাই না হয়তো লক্ষ্য করেছে। তো কিন্তু এখন আমি নিজেকে একটু রেস্ট্রেন করছি। আর এখন নতুন যে জেনারেশন তারা নিজের ভালোটা বুঝছে। হ্যাঁ, তার বাবা মাও আবার বলি যে আবার কার ভালো লাগবে, আমার ছেলেটা শহীদ ক্ষুদিরাম হোক, কি আমার ছেলেটা মাস্টারদা সূর্য সেন হোক, বা আমার মেয়েটা মাতঙ্গিনী হাজরার মতো মারা যাক, কি ওই এটা পার্টিকুলার আপনি একটা বিপ্লবী পরাধীন ভারতকে ধরছে। আমি সবটা বলছি, আমাদের সময় তো আমার বাবারাও বলছে সারা জীবন প্রচুর স্যাক্রিফাইস করেছে। এখন এটা যুগের হাওয়াই বলতে পারো কেন হয়েছে, কিছু তো ভোগ ভাব এসে গেছে। আর দিতে কথা আমরা নিজেরা জীবনে যেটা স্যাক্রিফাইস করে ঠকেছি না, আমরা চাই না আমার ছেলে মেয়েরা সেটা করে ঠকুক বলে, ফ্র্যাঙ্কলি বলছি। আমাদের এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ডিসপ্যারিটি। হ্যাঁ, কারণ $1 মানে ভারতীয় মুদ্রায় মানে 80 টাকার কাছাকাছি, না কারণ আরো বেড়ে গেছে। হ্যাঁ, আমি মানে গুগল বই থেকে একটু দূর রয়্যালটি পাই বলে, তো সেটা আমি দিতে বলছি যে ডলারে যদিও এখানকার মতো লাখ লাখ টাকা ওখানকার মাইনে হয় না, হাজার হাজার লাখ লাখ মাইনে হয় না, কিন্তু তাহলেও যা হয় ওখান থেকে কেউ যদি $100 নিয়ে এখানে আসে, তাহলে সে কিন্তু এখানকার কারেন্সিতে মোটামুটি ভালো। একজন ওখানকার সাধারণ মানে আমরা যেটা গ্রুপ ডি স্টাফ করি, ম্যানুয়াল লেবার যারা রয়েছে কম রোজগারে, তারাও এখানে এলে অনেক অ্যাফ্লুয়েন্ট লাইফ লিড করতে পারে, কারণ তাদের কারেন্সি ভ্যালু। সিঙ্গাপুর যখন গিয়েছিলাম আমাদের কাছে সেই ডলারকে যখন গিয়ে টাকাগুলো আমাদের সেই সময় 1.5 লাখের বেশি খরচা হয়ে গেছিল। আমরা নিয়ে গেলাম কত ওখানে, মাত্র ওদের 1000 না 1.5 ওরকম ডলার একটা নিয়ে গেলাম, সিঙ্গাপুরের ডলার এটাতে কম। তো এটা হচ্ছে এই কারণে আমি জানি, আমি যদিও মেয়েকে সেটা বলি না, আমি জানি আমার মেয়ে যদি বিদেশে যায় সেখানে ডলার কামায়, ডলার কামানোর পরে যখন ভারতে ফিরে আসবে তখন তার বিশাল একটা ইয়ে পাবে, মানে তার মানি ভ্যালুটা বেশি যাবে। এই চিন্তা করে মানুষ পাঠায়। আর আমার মতো বোকা খুব কম আছে যারা এরকম শিক্ষাও দেয় যে দেশের সেবাটা আগে। চাকরি ফুল বলি না, মোটামুটি ঠিক কথা বলি বলি, ঠিক কথা বেঠিক জায়গা বলে ফেলি। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি বামপন্থীর সময় দেশাত্মবোধ আর হিন্দুবাদের সময় নারীবাদের কথা বলে ফেলি, ব্যাস হয়ে গেল আমার কুটুরি ডুম। তারপর কি হলো? এটা অন ক্যামেরা বললেন না কেন?
হচ্ছে একদম তো পলিটিক্যালি ইনকারেক্ট পার্সন, বলি আমি ভয় পাচ্ছি, বলি আমি আবার কিছু বলবো না, বলি আমি চোখ বুঝে থাকবো, কিন্তু পারি না। আমি মাঝে আবার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমি বামপন্থীদের সামনে দেশাত্মবোধ আর হিন্দুত্ববাদীদের সামনে নারী স্বাধীনতার কথা বলে ফেলি, ব্যাস হয়ে গেল। তাই জন্য আমার এটা আমার জনপ্রিয়তার রহস্য। তো কিন্তু আমি মনে করি যারা যাক আমি অলরেডি প্রকাশকদের নামগুলো করে ফেলেছি, আই হোপ দে ওন্ট বি ইন ট্রাবল। যারা আমার বইগুলো পড়েছে তারা খুব ভালো করেই মানে পড়েছে, এবং আমার এই সম্মুখ চিন্তা, এই যে ব্যালেন্স, আমি একটা এক্সট্রিমে চলে যাচ্ছি না, আমি এখান থেকেও ভালো নিচ্ছি ওখান থেকেও ভালো নিচ্ছি, বা কোনো একটা কট্টরপন্থী ব্যাপারটা হয়ে যাচ্ছি না, একটা যে সমাজের স্থিতাবস্থা চাইছি, শান্তি চাইছি, পিস চাইছি, হ্যাঁ, এই একটা শুভ চেতনা, এই ব্যাপারটা তাদের প্রত্যেকে অ্যাপিল করেছে। যার জন্য আর যখন গল্প লিখি তখন কিন্তু আমার মতবাদ থাকে না, তখন আমি নিজে হয়তো সিঁদুর পড়ি না, কিন্তু যখন সিঁদুর পড়া মহিলার গল্প লিখছি তখন কিন্তু তার আবেগটাকে আমি সেভাবেই ধরি। হ্যাঁ, তখন কিন্তু আমি একদমই আমার নিজের মতো করে ক্যারেক্টার ভাবি না, যে ক্যারেক্টার লিখছি তার জায়গাতে দেখি। হ্যাঁ, আমার যখন বার্তা দেওয়া থাকে, হ্যাঁ, সেখানে ভীষণ নিউট্রাল থাকি। তো এই সিঁদুর না পড়ার গল্পটা যদি বলে, আর গল্প বলতে বলতে শেষ হয়ে যাবে, ও ক্যামেরা ফুরিয়ে যাবে। সিঁদুর পড়ি না আমার খবর, যখন আমার মনে পড়ে আমার সংস্কৃতির অঙ্গ, যখন মনে হয় সাজের অঙ্গ, সে আগে একদমই পড়তাম না, এখন মনে হয় যে পড়িও, বলা সব। না, আপনি কি মনে করেন সিঁদুরকে ত্যাগ করলেই নারীবাদী হবে? না না না, কোনো ব্যাপার না, কিন্তু সিঁদুর আবার সিঁদুর মানে পড়লেই আমাকে মানে মানে কি বলবো, সিঁদুর না পড়লেই যে আমাকে ওইভাবে স্টিগমাটাইজ করে দিতে হবে তার তো কোনো মানে নেই। এটা আমার ব্যক্তিগত রুচি বা পছন্দ। হ্যাঁ, আর অনেকেই আছে যেখানে দেখেছি তার বড়রা নিজেরাই পছন্দ করে না বউ সিঁদুর পড়ুক বলে, তখন তার কি বলবে, কোনটা বেশি নারীবাদ হলো, বরকে ডিফাই করা নাকি সিঁদুর পড়া? আমি মনে করি আমি সিঁদুর পড়তে পছন্দ করি, আমার বর পছন্দ করে না, তো ও যেটা পছন্দ করে ধরুন আমি সেটা করছি। আবার যদি নিজে পছন্দ মানে জোর করে পড়ি তখন সমস্যা ধারণ করছি, এখানটা কনফ্লিক্ট হয়ে যায় অনেক সময়। যেমন আমার বিয়েটা হয়েছিল, আমি বলতাম যে আমার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানটাতে অনেক রকম মেয়েদের প্রতি অনেক ডিরোগেটরি ব্যাপার স্যাপার থাকে, সম্প্রদান করা, এই কনকালাঞ্জলি দেওয়া, তারপর আরো রকম রিচুয়ালস আছে, অনেকগুলোই আছে মেয়েদের জন্য ভালো ভালো না। আমি অনুষ্ঠান করে বিয়ে করবো না, রেজিস্ট্রি করে করবো। আমার বাড়ির সবাই আমাকে বলেছিল পাগলামো করিস না, আমার আত্মীয় সবাই ঠাট্টা বিদ্রুপ করেছিল। আলটিমেটলি আমার রেজিস্ট্রি করেই বিয়ে হয়েছে, একটা পয়সা পণ না দিয়ে বিয়ে হয়েছে। সেই আমার সেই মানুষটা এসে এখন বাড়িতে চলেও এসছে, দেখতে পাচ্ছে, কিন্তু তার ইচ্ছাই হয়েছে। আমি কি বলবো, আমি ধরো নারীবাদী হিসেবে যে চেয়েছিলাম সেটা কিন্তু আমার কথাতে চলেনি। আমি বললাম না, আমাদের সমাজে মেয়ে নারীবাদীরা কিন্তু কম পরিবর্তন আনতে পেরেছে, হয়েছে কার ইচ্ছায়, আমার বরের ইচ্ছায়। তারপর আমার আত্মীয় আছে এই যে একটু হলুদ মাখা হবে, এই হবে সে হবে, হ্যাঁ সেটাও হয়েছে। শ্বশুরবাড়িতে যখন আমার ভাত খাবার অনুষ্ঠান হয় আমি খুব আপত্তি করেছিলাম যে না, ভাত খাবার অনুষ্ঠানকে আমি নিজে চাকরি বাড়ি করবো, ভাত খাবারের অনুষ্ঠান। হ্যাঁ, আমার ইচ্ছার অমতেই ওদের আত্মীয় স্বজনদের চাপে বলতে গেলে বা ইচ্ছাতে ভাত কাপড় হলো। আমি একে এখন বলি দাও কি খানে আমাকে ভাত কাপড় দিয়েছিলে, এখন আমাকে সেই দায়িত্ব নিয়ে যেতে হচ্ছে। করবে টিকিট কেউ দেবে না, ওসব ক্ষীর তো ওপর মহলে খাবে। আমাকে বিয়েতে সত্যি বলতে কি, আমাকে আমার লেখিকা হিসাবে যেটুকু পড়েছি তার কিন্তু বামপন্থীরাই দিয়েছে, তারা গুণের কদরটা করতে জানে। আর আমি অন্য কোনো জায়গা থেকে কিছু আশা করি না। বাকি জায়গায় আমি কিছু লেখালেখি করেছি হয়তো ওদের ন্যারেটিভে, আমি এটা ঠিক মনে করে লিখে ফেলি। এটা বিজেপির পক্ষে যাচ্ছে না বামেদের পক্ষে যাচ্ছে না মমতার পক্ষে যাচ্ছে, আমি মানে তৃণমূলের পক্ষে যাচ্ছে তাহলে ভেবে দেখি না। তো আমি কোনো সেটাতে কিছু বলছি না, তো আমি এটা নিয়ে সাইলেন্ট থাকাই ভালো। আর এবার পর সদ্য এখন এসছে শুভঙ্কর চ্যাটার্জি, মানে এমনও হয়েছে যে আমি লিখছি, অফিস থেকে ফিরে এসে নিজের টিফিনটা নিজে করে খেয়েছে, উল্টে আমাকে সামনে